আচ্ছা, এই যে এখানে দেখো তোমরা, এই 4টা মূলের উপর বেস্ড করে আমার একটা শিট বানাইছি, যেটা হচ্ছে বেসিক অফ ইংলিশ। যে আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম, ইংলিশের মূল যে 4টা, এই 4টা নিয়েই একটা শিট বানানো হয়েছে। আমার নাম আলমগীর, বিএ অনার্স ইন ইংলিশ, সাস থেকে 2022 সালে আমি এখান থেকে পাশ করি। আমার এইচএসসি ছিল হচ্ছে ডিআরএমসি থেকে, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, মোহাম্মদপুর। এটা হচ্ছে আমি 2018 সালে এখান থেকে পাস করি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এই শীটেই সকল বিষয় আলোচনা করা আছে, যে আমাদের এই যে 4টা মূল, পার্টস অফ স্পিচ, টেন্স, সেন্টেন্স, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, এগুলো মূল। কেন বলছিলাম? কারণ কি, এগুলো পারলে আমরা সব পারবো, 6 to ইন্টার সকল বিষয়। ইন্টার না, আমরা ভার্সিটি এডমিশনও এখানে হচ্ছে, এখান থেকেই সকল কিছু আসবে, এই রিলেটেডই থাকে। তাহলে আমরা এগুলো, আর 1 নম্বর মূলটা পার্টস অফ স্পিচ, এখানে 5টা বিষয় আলোচনা হবে। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে আলাদা আলাদাভাবে 5টা বিষয় আলোচনা করা আছে। ঠিক আছে, কীভাবে আলোচনা, শীটটাতে সকল কিছু আছে আলোচনা। 2 নম্বর মূল টেন্স, টেন্সে আমরা যে 5টা বিষয় দেখাইলাম, 5টা বিষয় আছে। সেন্টেন্স, সেন্টেন্সের 4টা বিষয় আছে। এরপর হচ্ছে সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমার বেসিকের উপর শিট। তো এরকমভাবে সকল বিষয়ের আমার একটা পুরো শিট আছে, শিট বানানো আছে। ইনশাল্লাহ তোমাদের শিট সহজ আকারেই, যেহেতু বলছি টেলিস্কোপিক আকারে তোমাদের পড়ানো হবে, একবারে সহজ করে, ক্ষুদ্র করে, হ্যাঁ, বৃহৎ পরিসরের জিনিসকে ছোট করে পড়াবো, যাতে তোমরা সহজে বুঝতে পারো। আচ্ছা, তাহলে আমাদের 1 নম্বর মূলটা কী ছিল? পার্টস অফ স্পিচ। তাহলে পার্টস অফ স্পিচ আমরা কয়টা বিষয় আলোচনা করবো বলছিলাম? ভূমিকা, প্রকারভেদ, ভার্ব, প্রনাউন, নাউন। তাহলে আমাদের 1 নম্বর মূল টপিকটা কি? এটা হচ্ছে ভূমিকা। তাহলে ভূমিকা তো তোমরা বুঝে, সূচনা। হ্যাঁ, তাহলে পার্টস অফ স্পিচ নিয়ে বিস্তর একটা আলোচনা। তাহলে পার্টস অফ স্পিচ জিনিসটা কি? হ্যাঁ, এটা আমাদের কোথায় কোথায় কাজে লাগবে। তাহলে এই ক্লাসটা যে মনোযোগ দেওয়া করবে, বাকি ক্লাসগুলো অটোমেটিকলি বুঝে যাবে। তাহলে এই ক্লাসের সাথে আমাদের যে 17টা বিষয় বলছিলাম, 17টা বিষয়ের সম্পর্ক আছে। তাহলে এই ক্লাসটা তোমার হচ্ছে কি, বিষয়টাকে একবারে বড় একটা জিনিসকে ছোট আকারে নিয়ে আসবে। হ্যাঁ, তাহলে ঠিক আছে। আচ্ছা, তাহলে ভূমিকার, আচ্ছা এটা একটু আমরা বাম সাইডে লিখে যেতে বিষয়টা দেখতে পারবো লোকেরা। 1 নম্বরটা হচ্ছে ভূমিকা। তাহলে ভূমিকা বিষয়টা কি? তাহলে কি হবে? পার্টস অফ স্পিচ। তাহলে আমাদের এখানে দেখো, তাহলে পার্টস অর্থ হচ্ছে কি, কোনো কিছুর পার্টস মানে কি, অংশ। অফ অর্থ এর, স্পিচ অর্থ কি, বাক্য। তাহলে পার্টস অফ স্পিচ অর্থ কি দাঁড়ায়? অংশ এর বাক্য। তাই নয় কি? না, আসলে এটার অর্থটা কী হয়ে যাবে? পার্টস অফ স্পিচ অর্থ কী হয়ে যাবে? অংশের বাক্য একটু হওয়ার কথা ছিল, কিন্তু হয়ে যাবে কি, বাক্যের অংশ। কেন হইলো এটা? এরকম হইলো কেন? শুরুতে তো পার্টস আছে, কিন্তু পার্টস অংশটা তো পিছনে চলে গেলো কেন? এটা হচ্ছে এই যে প্রিপোজিশনের কারণে। মাঝখানে কি আছে? একটা অফ, একটা প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশনের কাজ কি? প্রিপোজিশনের কাজ কি? উল্টাই দেওয়া। এটা হচ্ছে তো কি, উল্টাই দিব তোমার। একটা হচ্ছে পিছনেরটারে আগে নিয়ে আসবে, আগেরটারে পিছনে নিয়ে যাবে। তাহলে স্পিচকে আগে নিয়ে আসছে, পার্টসকে পরে নিয়ে গেছে। এই জন্য কি হয়ে গেল? পার্টস অফ স্পিচ তো বাক্যের অংশ। তাহলে সবাই এটা আমরা 10 বার করে পড়ি। 1 নম্বর, আমরা এখানে 6টা বিষয় ভেঙে ভেঙে পড়বো। পার্টস অর্থ অংশ, অফ অর্থ এর, স্পিচ অর্থ বাক্য। ঠিক আছে, তাহলে সবাই 10 বার করে পড়ো। পার্টস অর্থ অংশ, অফ অর্থ এর, স্পিচ অর্থ বাক্য। পার্টস অর্থ অংশ, অফ অর্থ এর, স্পিচ অর্থ বাক্য। পার্টস অর্থ অংশ, অফ অর্থ এর, স্পিচ অর্থ বাক্য। আচ্ছা দেখো, কত একটা ছোটোখাটো বিষয়, কিন্তু এটাও কি তোমার কি, তোমার পড়ার মধ্যে কাজে লাগবে। যেমন এই যে স্পিচ,
স্পিচ অর্থ কি? বাক্য। এটা কিন্তু ভুলা যাবে না, কারণ কি আমরা যখন ন্যারেশন করবো তাহলে স্পিচ আছে না, স্পিচ, ওইখানে কিন্তু স্পিচ কথাটা ব্যবহার করা হয়েছে, বাক্য বলা হয়নি, সরাসরি স্পিচ কথাটা ব্যবহার হয়েছে। তাহলে আমাকে দেখো, এই ছোট একটা বিষয় দেখে আমরা কি ইন্টারকানেক্টেড কিসের সাথে? ন্যারেশনের সাথে। তাহলে আমরা কি মনে রাখবো না? স্পিচ অর্থ বাক্য। তাহলে আমরা 1 নম্বর কথাটা শেষ না? আচ্ছা, এখন হচ্ছে 2 নম্বর কথাটা। 2 নম্বরটা কথাটা কি বলা যায়? পার্টস অফ স্পিচ এর অর্থ বাক্যের অংশ। আচ্ছা, আরেকটা কথা ছিল এখানে যে প্রিপোজিশনের কাজটাকে উল্টায় দেওয়া। তাহলে আমাদের প্রিপোজিশনও কি, তোমাকে প্রিপোজিশন ব্যবহার যে ভালো করে জানে সে কি ট্রান্সলেশন সহজে পারে। যদি আমি বলে ফেলতাম অংশের বাক্য, বাক্যটা কি সঠিক হইতো? হ্যাঁ, সামঞ্জস্য থাকতো না। এই জন্য আমরা কি প্রিপোজিশনের ব্যবহার জানলে আমরা বুঝতে পারি কি যে প্রিপোজিশন থাকলে পরেরটা আগে, আগেরটা পরে। যেমন আমরা ছোটোবেলায় পড়তাম দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ। আচ্ছা, এখানে দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ, এটার বাংলা অর্থটা কি হয়? নামের আমাদের দেশ বাংলাদেশ, এটা হয় নাকি কি হয়? আমাদের দেশের নাম বাংলাদেশ। আচ্ছা, এখানে দেখো শুরুতে শব্দটা কি আছে? নেম। নেম অর্থ কি? নাম। কিন্তু আমরা শুরুতে কি নাম শব্দটা আছে এখানে? নাম শব্দটা কোথায় চলে গেছে? 3 নম্বরে চলে গেছে। আমাদের, এখানে আওয়ার শব্দটা পড়ে না, কিন্তু এটা শুরুতে চলে আসছে। কান্ট্রি শব্দটা পড়ে না, শুরুতে চলে আসছে। তাহলে কারণ কি? এই যে মাঝখানে কি আছে? কি বললাম? তাহলে মাঝখানে একটা কি আছে? প্রিপোজিশন আছে। তাহলে প্রিপোজিশন কারণে এই পরের সাবজেক্টটা আগে চলে আসে, এই জন্য আমাদের দেশের নাম বাংলাদেশ। তাহলে আমাদের প্রিপোজিশনের ব্যবহার ভালো করে জানতে হবে, তাহলে আমরা ট্রান্সলেশন সহজে পারবো। ঠিক আছে, আমরা বলি ইন ঢাকা, তাহলে কি ইন অর্থ যদি আমরা অন্তস্থ ধরি তাহলে কি হয়? অন্তস্থ ঢাকা এরকম হবে নাকি? আমরা কি বলবো? ঢাকায়। এই যে এটা কি পরে চলে গেল। তাহলে প্রিপোজিশনের ব্যাপারটা আমাকে শিখতে হবে ভালো করে। আচ্ছা আচ্ছা, এখানে আমরা আরেকটা শব্দ লিখলাম, আরেকটা ফ্রেজ লিখলাম বলা যায় আর কি। তো এটাকে একটা দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ দ্য পিপল। তাহলে আমরা স্ট্যান্ডার্ডকে যদি 1 ধরি, অফ লিভিংকে যদি 2 ধরি, অফ দ্য পিপলকে যদি 3 ধরি, এটা হচ্ছে ইংলিশ। এটা তাহলে এটা বাংলাটা কী করতে হবে? বাংলায় কী হয়ে যাবে এটা? তাহলে 3 হয়ে যাবে, 3, 2, 1 এরকম হয়ে যাবে। হ্যাঁ, কীভাবে? তাহলে আমরা কি অফ দ্য পিপল মানে কি? অফ মানে এন না, জনগণের। আর লিভিং, এখানে লিভিং মানে কি? জীবন, জীবন, জীবনযাত্রা। আর অফ আছে তো জীবনযাত্রা না, অফের সাথে আমরা কী করবো? জীবনযাত্রার। আর স্ট্যান্ডার্ড মানে কি? মান। তাহলে কি মান ছিল কি? 1 হয়ে গেছে কোথায়? 3 নম্বরে। অফ লিভিং ছিল তাহলে 2, আর জনগণ হয়ে গেছে 1। তাহলে বুঝতে পারছো? এইভাবেই আমরা ট্রান্সলেশন পারার জন্য আমরা কি আমাদেরকে প্রিপোজিশনের ব্যবহারটা ভালো করে পারতে হবে। তাহলে আমরা প্রিপোজিশনের ব্যবহারটা শিখে নেব। আচ্ছা, আচ্ছা, তাহলে আমাদের 2 নম্বর টপিকটা শেষ। আমাদের এখন 3 নম্বরের জন্য আমরা আচ্ছা, তাহলে পার্টসিপেটিভ অর্থ বাক্যের অংশ। পার্টসিপেটিভ অর্থ বাক্যের অংশ, এটা বলা যাবে না। পার্টসিপেটিভ অর্থ কি? বাক্যের অংশ। পার্টসিপেটিভ অর্থ বাক্যের অংশ। পার্টসিপেটিভ অর্থ কি? বাক্যের অংশ। পার্টসিপেটিভ অর্থ বাক্যের অংশ। তাহলে এটা বলা যাবে না কিন্তু। আচ্ছা, এটা সবাই 10 বার করে নাও। হ্যাঁ, পার্টসিপেটিভ অর্থ বাক্যের অংশ। পার্টসিপেটিভ অর্থ বাক্যের অংশ। এটা আমাদের সামনে কাজে লাগবে, এই জন্য বলতেছি। তাহলে পার্টসিপেটিভ অর্থ কি? বাক্যের অংশ। তাহলে কিসের অংশ? পার্টসিপেটিভ অর্থ বাক্যের অংশ।
আচ্ছা, তাহলে এটা বাক্যের অংশ নিয়ে আলোচনা করে। আচ্ছা, তোমার ইংলিশ বইটা নিয়ে কী দিয়ে লেখা বলো তো? বাক্য দিয়ে, সেন্টেন্স দিয়ে লেখা না? তোমাদের বইটা হচ্ছে সেন্টেন্স সেন্টেন্স সেন্টেন্স, লক্ষ লক্ষ কোটি কোটি সেন্টেন্স দিয়েই তো কি বইটা লেখা। তাহলে এই তোমার বইয়ের এই সেন্টেন্স বা বাক্য নিয়েই আলোচনা করে, বাক্যের এই অংশ, ছোট ছোট অংশ নিয়ে আলোচনা করে কি পার্টস অফ স্পিচ। তাহলে যে পার্টস অফ স্পিচ ভালো করে বুঝে, তাহলে তোমার বইয়ের প্রতিটা লাইন সে বুঝতে পারবে না, আর প্রতিটা লাইন বুঝলেই তুই পুরো বইটা বুঝতে পারবা, কারণ কি লাইন লাইন দিয়েই তোমার বইটা লেখা। তাহলে কি পার্টস অফ স্পিচ এই বাক্যের অংশ না? তাহলে বাক্যের অংশটাকে আমাকে ভালো করে বুঝতে হবে। তাহলে পার্টস অফ স্পিচ পারলেই তো আমরা এটা পারবো, ঠিক না? তাহলে একটা বাক্য বলো তো, একটা বাক্য কী হইতে পারে? আচ্ছা, হি ইটস রাইস। আচ্ছা, তাহলে এটা একটা কি, যেহেতু তোমরা এখন বলার সুযোগ নেই, তাহলে আমি লিখে দিলাম হি ইটস রাইস। এটা একটা বাক্য। এটার কয়টা অংশ আছে? 3টি অংশ। আচ্ছা, তাহলে এরকম বাক্য দিয়েই কিন্তু তোমার বইটা লেখা, আর এই বাক্য নিয়ে বাক্যের অংশ, ছোট ছোট অংশ নিয়ে আলোচনা করে পার্টস অফ স্পিচ। এই জন্য দেখো পার্টস অফ স্পিচ কত গুরুত্বপূর্ণ। তাহলে আমাদেরকে এটা কী করে দেয়? আমাদের ভয় দূর করে দেয়। আমরা যদি লাইন 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 সবাইকে চিনি, প্রতিটা সেন্টেন্স সেন্টেন্স সবাইকে চিনি, তাহলে আমাদের ভয়টা সবাইকে চিনি তো, ভয়ের তো কিছু থাকে না। আচ্ছা, তাহলে আমরা এটা হচ্ছে কয়টা অংশ আছে এই বাক্যটাতে? হি ইটস রাইস, 3টা অংশ আছে। আচ্ছা, বলো তো এখানে পার্টস অফ স্পিচ কোনটা? পার্টস অফ স্পিচ কোনটা কে বলতে পারবা বলো? অনেকে বলবা সবগুলোই তো পার্টস অফ স্পিচ। হ্যাঁ, সবগুলো, কিন্তু যদি আমি বলি হি ইটস রাইস, এটা কী হয়ে জায়গা বাক্য হয়ে যায়। আমরা কি খুঁজতেছি? আমরা কি পড়তেছি? পার্টস অফ স্পিচ, মানে কি বাক্যের অংশ খুঁজতেছি। তাহলে বাক্যের অংশ কোনটা কি বলবা? হ্যাঁ, ইটস। তাহলে শুধু বাক্যের অংশ ইটস, বাকি 2টা বাদ, তাহলে কি বাক্যটা হবে? আবার আমি যদি আবার বলি কি পার্টস অফ স্পিচ বাক্যের অংশটা হচ্ছে রাইস, আর 2টা নাই, তাহলে কি বাক্যটা হবে? না, হবে না। তাহলে কি পার্টস অফ স্পিচ কোনটা হবে? 3টাই হবে। আবার 3টা যদি একসাথে বলে ফেলি হি ইটস রাইস, এটা তো বাক্য, পার্টস অফ স্পিচ না, বাক্যের অংশ না, এটা হচ্ছে কি বাক্য, সেন্টেন্স হয়ে যায়। তাহলে আমাদের কী বলতে হবে? আলাদা করে বলতে হবে। হি এই জন্য আমরা সহজে কীভাবে বলতে পারবো? বলবো কি হি একটা পার্টস অফ স্পিচ, ইটস একটা পার্টস অফ স্পিচ, রাইস। তাহলে আমরা কোন কথাটা আনবো? একটা কথা আনবো। যদি একটা কথা না আনি আমরা কি হয়ে যাবে? এটা হি ইটস রাইস, এটা বললে কী হয়ে যায়? বাক্য হয়ে যায়। আবার যদি হি বলি একা, বাকি 2টা, তাহলে বাক্যটাই হইল না। হ্যাঁ, তাহলে আমাদের কি আলাদা করে বলতে হবে। তাহলে হি একটা, ইটস একটা, রাইস একটা। তাহলে হি ইজ এ বয়, তাহলে এখানে কোনটা পার্টস অফ স্পিচ? হি একটা, ইজ একটা, এ একটা, বয় একটা। এ একটা এত ছোট একটা অংশ, এটাও কিন্তু একটা কি আলাদা পার্টস অফ স্পিচ, একসাথে বললে হবে না। আচ্ছা, তাহলে আমরা 3 নম্বর কথায় চলে আসলাম। 3 নম্বর কথাটা কি? হ্যাঁ, 3 নম্বর কথা, বাক্যের আমরা কি কোনো ওয়ার্ড বাদ দিতে পারছি? কি রেখে বাকি 2টা বাদ দিতে পারছি না? তাহলে বাক্যের প্রতিটা ওয়ার্ডকে কোনোটাকে বাদ দিতে পারছি না? বাদ দিতে পারি না। তাহলে একসাথে বলতে হবে নাকি আলাদা? একসাথে বলতে হবে সেন্টেন্স হয়ে যায়, বাক্য হয়ে যায় না। আমরা তো বাক্যের অংশ পড়তেছি, পার্টস অফ স্পিচ। তাহলে কী হবে? আলাদা ভাবে পার্টস অফ স্পিচ বলে। তাহলে বাক্যের প্রতিটা অংশ, ওয়ার্ডকে আলাদা আলাদাভাবে পার্টস অফ স্পিচ বলে। তাহলে এখন কি হইলো? এখন আমরা হি ইটস রাইটস কাউকে বাদ দিতে হইলো না, আবার আলাদাও করা হইলো। কীভাবে? আমরা কি একটা কথা যোগ করে কি আলাদাও করে ফেললাম। হ্যাঁ, তাহলে কি এখন আলাদা আলাদা, একসাথে না, কিন্তু একসাথে হলে কিন্তু এটা সেন্টেন্স হয়ে যায়, বাক্য হয়ে যায়। আমরা বাক্যের অংশ পড়তেছি, পার্টস অফ স্পিচ। আচ্ছা, তাহলে আমাদের 3 নম্বর কথাটা, তাহলে কোনো স্যার জিজ্ঞাসা করলে তুমি কী বলবা? পার্টস অফ স্পিচ মানে কি বাক্যের অংশ বলবা? এটা এতটুকু থেমে থাকবা না, বলবো বাক্যের প্রতিটা ওয়ার্ড, কোনো ওয়ার্ডকেই বাদ দেওয়া যাবে না, বাদ দিলে লাইনটা হবে না। আর একসাথে বলা যাবে না, কি আলাদাভাবে পার্টস অফ স্পিচ বলে। এটা বলবে যে ছেলেটা পারে, বেসিক ভালো আছে। হ্যাঁ, তাহলে আমরা এই সংখ্যাটা বলবো স্যাররা যখন জিজ্ঞেস করবে। তাহলে এখন আমরা 4 নম্বর কথায় চলে যাই।
এটা হচ্ছে আমাদের মেইন। তাহলে এই ভূমিকা বিষয়টা পড়ানোর মেইন উদ্দেশ্যটা কি, আমাদের এই কথাটা না পারলে আমরা হচ্ছে কি প্রতিটা লাইনেই হোঁচট খাবো। তাহলে আমরা এই কথাটা জানতে হবে, এটা সবাই জানি যদিও, তাও বাক্যে থাকে তিনটি অংশ। বাক্যে থাকে কয়টি অংশ? তিনটি অংশ। পৃথিবীর যত বড় বাক্য হয় কয়টা অংশ থাকবে? তিনটা অংশ। কি কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে কি কি থাকবে? বাক্যে থাকে তিনটি অংশ। এ কথাটা সবাই বিস্তৃতভাবে করে ফেলো বাক্যে, যাতে কখনোই না বলো। কারণ কি, এটা তোমার সকল ক্ষেত্রে কাজে লাগবে। যেমন তুমি অ্যাক্টিভ প্যাসিভ করলা, তুমি যদি অ্যাক্টিভ প্যাসিভের নিয়ম কি, অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। তাহলে এটা তুমি যদি অবজেক্ট না চিনো কীভাবে শুরু দেন, বা সাবজেক্ট যদি না চিনো তাহলে তুমি কীভাবে পড়ে নিবা? হ্যাঁ, তাহলে আমার অ্যাক্টিভ প্যাসিভ, হ্যাঁ, সকল কিছুর ক্ষেত্রে আমি একটা প্রশ্নের উত্তর দিব, এটাও যদি এই লাইনটা পারো তাহলে সহজে তুমি মুখস্থ না করেই উত্তর গুছিয়ে ফেলতে পারবা। হ্যাঁ, কীভাবে? তাহলে আমরা এটা দেখব কীভাবে, আমরা এটা পরবর্তীতে নিয়ে আলোচনাও করবো, কীভাবে আমরা প্রশ্ন মুখস্থ না করে কীভাবে বানায়, এই বাক্যে থাকে তিনটি অংশ, এই সূত্র ব্যবহার করে আমরা কীভাবে ওইটার উত্তর দিতে পারবো। আর আচ্ছা, তাহলে দেখো বাক্যে থাকে তিনটি অংশ। বাক্যে থাকে কয়টি অংশ? আচ্ছা, বাক্যে থাকে তিনটি অংশ। কি কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আচ্ছা, আমরা গেল 4 নম্বর কথা। এটা হচ্ছে আমাদের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে এটাই, 4 নম্বরটা। ঠিক আছে, বাকিগুলো ভুলে গেলেও হবে, কিন্তু এটা ভুলে যাবে না। বাক্যে থাকে তিনটি অংশ, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আচ্ছা, আমরা 5 নম্বর কথায় চলে যাই। সাবজেক্ট থাকে নাউন অথবা প্রোনাউন। অবজেক্ট থাকে কি? নাউন অথবা প্রোনাউন। আচ্ছা দেখো, আর ভার্ব কোথায় থাকে? মাঝে থাকে। আমরা যারা হচ্ছে বেসিক শুরু করতেছি, 6, 7 আছি, তারা আমরা হচ্ছে মাঝে থাকে 100টি চিনতে হবে। তাহলে আমাকে 100টা ভার্ব চিনতে হবে। আর যারা উঁচু 8, 9, 10-এ আসো, তাহলে 100টা চিনলে হবে না, আরও বেশি করে চিনতে হবে। তাহলে আমাকে যারা 6, 7 আসো তাদের জন্য বলছি কি, তাহলে 100টা চিনতে হবে ভার্ব। মাঝে থাকে 100টা চিনতে হবে। তাহলে এটা 5 বার পড়ে ফেলি। সাবজেক্টে থাকে নাউন, প্রোনাউন, ভার্ব। মাঝে থাকে 100টি চিনতে হবে। অবজেক্টে থাকে নাউন, প্রোনাউন। একবার হলো। সাবজেক্টে থাকে নাউন, প্রোনাউন, ভার্ব। মাঝে থাকে 100টি চিনতে হবে। অবজেক্টে থাকে নাউন, প্রোনাউন। সাবজেক্টে থাকে নাউন, প্রোনাউন, ভার্ব। মাঝে থেকে 100টি চিনতে হবে। অবজেক্টে থাকে নাউন, প্রোনাউন। সাবজেক্টে থাকে নাউন, প্রোনাউন, ভার্ব। মাঝে থাকে 100টি চিনতে হবে। অবজেক্টে থাকে নাউন, প্রোনাউন। সাবজেক্টে থাকে নাউন, প্রোনাউন, ভার্ব। মাঝে থাকে 100টি চিনতে হবে। অবজেক্টে থাকে নাউন, প্রোনাউন। তাহলে ওটা হচ্ছে গেলে আমরা 5 নম্বর কথা। এখন হচ্ছে 6 নম্বর। 6 নম্বর কথাটা কি? 6 নম্বর কথাটা হচ্ছে কি, দেখো এখানেই আছে। ভার্বের আগে আছে কি বলতো? সাবজেক্ট। ভার্বের আগে থাকে সাবজেক্ট। আর দেখো ভার্বের পরে থাকে কি? ভার্বের পরে থাকে অবজেক্ট। আচ্ছা, তাহলে এটা আমরা 5 বার পড়ে ফেলি। তাহলে ভার্বের আগে থাকে সাবজেক্ট, ভার্বের পরে থাকে অবজেক্ট, ভার্বের আগে থাকে সাবজেক্ট, 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 পরে থাকে অবজেক্ট। তাহলে আচ্ছা দেখো, একটা জিনিস মাঝে আছে, তাহলে এটার বামে আছে সাবজেক্ট, ডাইনে আছে অবজেক্ট। আচ্ছা, আমি যদি ভার্ব চিনি, সাবজেক্ট চিনতে পারবো নাকি বলো তো? অবশ্যই চিনতে পারবো। কারণ কি, ভার্ব থাকে কি, এই যে আমি এখানে যদি এই সেন্টেন্সটাই ধরি, আমি এখন ধরো তুমি ভার্ব পারো না, নতুন করে শিখতেছো, দেখো এখানে ভার্বটা কি? ইটস। তাহলে এখানে সাবজেক্ট কোনটা বলো? ভার্বের আগে থাকে সাবজেক্ট না? তাহলে কি, এটা হচ্ছে কি সাবজেক্ট। আর ভার্বের পরে থাকে কি? অবজেক্ট। তাহলে এটা কি অবজেক্ট। তাহলে যে ভার্ব পারে সে কি সাবজেক্ট আর অবজেক্ট চিনতে পারবে? অবশ্যই চিনতে পারবে। কারণ কি, ভার্ব মাঝে থাকে। তুমি একটা বিষয় চিন্তা করো, কোনো একটা ব্যক্তি দুইজনের মাঝে বসে আছে, তাহলে ডাইনে কে আর বামে কে চিনতে পারবে না? অবশ্যই চিনতে পারবে। তাহলে কি, যে ভার্ব চিনে সে কি সাবজেক্টও চিনতে পারবে,
অবজেক্ট চিনতে পারবে। আচ্ছা, আমি কি বললাম তোমাদের বইটা কি বাক্য দিয়ে লেখা না? আর এক পৃথিবীর যত বড় বাক্য কয়টা অংশ থাকবে? 3টা, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাইলে যদি যত বড় বাক্য 3টা অংশ থাকে, তুমি যদি ভার্ব চিনে ফেলো, তাহলে সাবজেক্ট অবজেক্ট চিনবা না? অবশ্যই চিনবা। তাহলে আমি যদি তাহলে পার্টস অফ স্পিচ আমাদের কী শেখায়? যে বাক্যের অংশকে চিনায়, একটা বাক্যের প্রতিটা অংশকে চিনায়। ধরো তুমি একটা বিয়ে দাওয়াত খেতে গেছো বা কোথাও গেছো ঘুরতে, কাউকে চিনো না, ভয় লাগবে না? একটু অকওয়ার্ড লাগবে। কিন্তু তুমি আবার আরেকটা জায়গায় গেছো, সবাইকে চিনো, তোমার ভয় লাগবে? অবশ্যই লাগবে না। তাহলে পার্টস অফ স্পিচের কাজই তো এটা, বাক্যের প্রতিটা অংশকে তোমাকে চিনানো। ওর নাম এটা, ওর নাম প্রোনাউন, এর নাম ভার্ব, এটা হচ্ছে কি অবজেক্ট, হ্যাঁ, নাউন। তাহলে তোমার প্রতিটা অংশ চিনাইতেছে, সবাই চিনতেছ। এখন তুমি সবাই চিনো, এখন কি ভয় লাগবে? তাহলে পার্টস অফ স্পিচের কাজই তো এটা, তোমাকে প্রতিটাকে চিনাইবে এবং তোমার ভয়টাকে দূর করবে। আবার ভয়টা দূর করার পর কি বলতেছে? এখন আবার ক্যাটাগরিও করে দিতেছে, বাক্যটাকে 3টা অংশ। ওরা হচ্ছে ভালো, ওদের সাথে মিশো না, ওদের সাথে মিশো, হ্যাঁ ভালো তো মিশতে হবে। তাহলে ওরা হচ্ছে ভালো, 3টা ভাগ করে দিতেছে, যেহেতু ওদের ভালো, ওদের বিহেভিয়ার এরকম, ওদের বিহেভিয়ার এরকম, ওদের বিহেভিয়ার এরকম। তুমি এখন চুজ করতে পারবা কার সাথে মিশতে হবে না। তাহলে তোমাকে প্রথমে ভয়টা দূর করলে, সবাইকে চিনাইলো, এখন বলে দিছে কোন ক্যাটাগরির মানুষ কোনটা। 3টা ক্যাটাগরির মানুষ। তাহলে হ্যাঁ, বুঝতে পারছো? তাহলে ভার্বের কাজে এটা, বাক্যটাকে তোমাকে চিনাবে এবং কি ক্যাটাগরি করে দেবে, 3টা ভাগে ভাগ করে দেবে। তাহলে আমি 3টা ক্যাটাগরি ভাগ বুঝবো, চিনবো, জানবো কীভাবে? যদি ভার্ব পারি। কারণ কি, ভার্বের আগে থাকে সাবজেক্ট, পরে থাকে অবজেক্ট। তাহলে আমাদের বলো কি পারলে আমরা ইংলিশটা পারবো ভালো করে, বলো? যেহেতু তোমার ইংলিশ বইগুলো, যত বই আছে, কি কি দিয়ে লেখা? সেন্টেন্স আকারে। তাহলে সেন্টেন্সে থাকে 3টা অংশ। আর ভার্ব চিনলে আমি কয়টা চিনতেছি বলো? ভার্ব চিনলে কি কয়টা চিনতেছি বলো? ভার্ব চিনলে আমি সাবজেক্ট চিনতেছি একটা, অবজেক্ট চিনতেছি, তাহলে 2টা হইলো। আর আচ্ছা, তুমি ভার্ব চিনলে বলছি, মানে কি তুমি নিজেকে চিনো না? ভার্ব চিনলেই তো সাবজেক্ট চিনলে, অবজেক্ট চিনলে, তাহলে কি ভার্ব চিনা হয়ে গেল না? কয়টা হইলো তাহলে? 3টা হইলো না? আর একটা লাইনে, একটা বাক্যে থাকে কয়টা অংশ? 3টা হইলো। কোনো বাকি আছে? তাহলে ভার্ব চিনলে সব চিনে হয়ে গেল না? তাহলে যে ভার্ব চিনে সে ইংলিশটা পারে। তাহলে আমাদের দেখো, ভার্ব আমরা কি বলতে পারি? ভার্ব সমান সমান ইংলিশ। হ্যাঁ অবশ্যই, কারণ কি বাক্য দিয়েই তো ইংলিশ বইগুলো লেখা। আর এই বাক্যের মাঝে থাকে কি ভার্ব চিনলে আমি কয়টা চিনতে পারি? সাবজেক্ট অবজেক্ট চিনতে পারি। ভার্ব চিনা তো এমনি নিজে হয়ে গেল 3টা হয়ে গেল না? থাকেই তো 3টা অংশ। তাহলে আমরা ভার্ব সমান সমান ইংলিশ বলতে পারি। যে ভার্ব পারে সে অবশ্যই ইংলিশ পারে। তাহলে আমাদের ফোকাসটা কোথায় থাকবে? ভার্বে। তাহলে আমাদের পড়াশোনা কি রিলেটেড? ভার্ব বেসড। আমাদের পড়াশোনা কি বেসড? ভার্ব বেসড। যে ভার্ব পারবে সে সব পারবে। তাহলে দেখো, তাহলে আমরা পার্টস অফ স্পিচে কি, তাহলে এই হচ্ছে আমাদের ভূমিকার বিষয়টা। তাহলে ভূমিকা গেল, হ্যাঁ। তাহলে এখন হচ্ছে পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। এগুলো পড়বো 2 নম্বর ক্লাসে। ভার্ব, এই যে দেখো, ভার্ব চিনলে আমি কি সব চিনতেছি না? ভার্বের আগে কে পরে কে সবাই চিনতেছি। তাহলে আমাদের মেইন ফোকাস আমাদের কি পড়াশোনা কি রিলেটেড? ভার্ব রিলেটেড। যে ভার্ব পারবে সে ইংলিশ পারবে। এই জন্য আমরা কি দেখছিলাম ক্লাসের ভিতরে, কি আমাদের 2টা ক্লাস ভার্ব রিলেটেড হবে, ক্লাস 3 আর 4। এই ভার্ব নিয়ে হবে। যে ভার্ব পারবে, কারণ কি ভার্ব পারলেই তো ইংলিশটা পারা হলো, ঠিক আছে? আচ্ছা, তোমরা এই 6টা কথা একটু মুখস্থ করো, হ্যাঁ, মুখস্থ করে নাও। তোমাদেরকে আমি 30 সেকেন্ড সময় দিলাম, একটু মুখস্থ করো। আচ্ছা, তোমরা হচ্ছে এই 8টা শব্দ, যারা একবারেই নিউ, ধরো 6-এ আসো, তারা এই 8টা শব্দ মুখস্থ করে ফেলতে পারো। যেমন আই, উই, ইউ, হি, শি, ইট, দে, নাম। এই 8টি শব্দ একাই সাবজেক্ট,
এগুলো যদি কোথাও দেখো এগুলো একাই সাবজেক্ট। তো এগুলো এটা বললাম কেন, এটা হচ্ছে তোমার বিশেষ করে ন্যারেশনে গিয়ে কাজে লাগবে। এই 8টা যদি শব্দ দেখো তাহলে এই 8টা হচ্ছে কী ধরবা, এগুলোকে সাবজেক্ট, আর এগুলো হচ্ছে কি সাবজেক্ট, একটা বাদে বাকিগুলো হচ্ছে প্রোনাউন। তাহলে প্রোনাউন চেঞ্জ, তাহলে আমাকে সাবজেক্ট চিনতে হবে। সাবজেক্ট যেমন ফার্স্ট পারসন ন্যারেশনে গেলে কী হয়, ফার্স্ট পারসন যদি থাকে কারে ধরে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট করে ধরে, তাহলে আমাকে সাবজেক্ট চিনতে হবে। তারপরে সেকেন্ড পারসন থাকলে অবজেক্টকে ধরবে, থার্ড পারসন থাকলে নো চেঞ্জ। তাহলে আমাকে এগুলো আলাদাভাবে চিনতে হবে। এগুলো আবার তোমার হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভের ক্ষেত্রেও কি সাবজেক্টটা চিনা লাগে। তাহলে আমার কি এইগুলা সাবজেক্ট চিনতে এগুলো সাহায্য করবে আমাকে, এই 8টা শব্দ। এরপরে হচ্ছে আমি বলছিলাম যে বাক্যে থেকে 3টা অংশ, এই বিষয়, এই কথাটা জানলে আমরা কি প্রশ্নের উত্তর দিতে পারবো। ওইখানেও সাবজেক্ট চিনতে প্রশ্নের ক্ষেত্রেও কি এগুলো আমাকে হেল্প করবে। এই 8টা শব্দ মুখস্থ করে ফেলতে পারবো। এগুলো হচ্ছে একবারে বেসিক যাদের